আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি মির্জা ফখরুলের, নইলে জনগণের আদালতে বিচারের হুঁশিয়ারি। দেশের স্থিতিশীলতা নষ্টে নানা অপতৎপরতা চালাচ্ছে বিএনপি, ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে, অভিযোগ ওবায়দুল কাদেরের। দেশে করোনায় আরও 94 মৃত্যু, 18 মাসে সব হারিয়ে নিঃস্ব বেসরকারি স্কুলের প্রায় 8 লাখ শিক্ষক। পেশা বদলে কেউ আলু বিক্রেতা, কেউ বা রং মিস্ত্রি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 233 রোগী। শুধু ঢাকায় 213 জন, 50% রোগী ভর্তি হচ্ছেন বুকে পেটে পানি নিয়ে। পানি বাড়ছে উত্তর ও মধ্যাঞ্চলের বেশিরভাগ নদ নদীর, নতুন নতুন এলাকা প্লাবিত। বিশুদ্ধ পানি আর খাবারের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে লাখো মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নইলে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জনগণের আদালতে এর বিচার হবে বলে মন্তব্য করেন তিনি। বাবার হাত ধরে যখন তাদের ঘুরে বেড়ানোর কথা, বাবার সাথে যখন স্কুলে যাওয়া কিংবা খুনসুটিতে মেতে ওঠার কথা, তখন সেই বাবার সন্ধানের দাবিতেই মানববন্ধনে কোমলমতি শিশুরা, এদের কেউ যখন মায়ের কোলে কিংবা কেউ বা আবার মায়ের গর্ভে, তখনই গুম হয়েছিলেন তাদের বাবা। জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনে এসে বাবাদের ফিরে পাবার আকুতি জানায় এসব শিশু। সবাই যখন সবার বাবার হাত ধরে হাঁটে, তখন আমারও হাঁটতে ইচ্ছে করে, কিন্তু আমি পারি না। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাবা ছাড়া আমার ভালো লাগে না। আমার সবাই স্কুলে যায়, সবার বাবাকে নিয়ে আমি যেতে পারি না। আমি আমার বাবাকে জানি আর কোনোদিন ফিরে পাবো না। আমার বাবা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু আমি আমার বাবার হত্যার বিচার চাই। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দলের মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দায়িত্ব গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। এই যে ছোট ছোট বাচ্চাদের হাজারি আপনারা শুনলেন, আমরা তো আমাদের চোখের পানি রাখতে পারি না। অসহায়ত্বের একটা বেদনা যন্ত্রণা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। আমরা আর কিছু করতে পারি না। আমরা শুধু তোমাদের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই যে আমার ভাইকে, আমার বাবাকে, আমাদের স্বামীকে ফিরিয়ে দাও। এই কথাই আমরা বলতে চাই। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। সরকারকে বারবার আমরা আহ্বান করেছি যে আপনারা বলেন যে এখানে একটু হয় না, তাহলে গেল কোথায়? দায়িত্ব তো আপনাদের, খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবেশের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে তার জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদেরকে তার বিচার করা হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করে একটা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। গুম হওয়া মানুষগুলোকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গুম করা বন্ধে আর নিখোঁজদের ফিরে পেতে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। আর কেউ যেন গুমের শিকার না হন তার নিশ্চয়তাও চেয়েছেন তারা। আর স্বজনদের দাবি তাদের আপনজনদের ফিরিয়ে দেওয়ার। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক নামের সংগঠনের অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। প্রতিদিনই তো মনে হয় যে আমার বাবা আমার কাছে ফিরে আসবে। প্রতিদিন মনে হয় যে সকালে উঠে দেখবো আমার আব্বুকে পাওয়া গেছে। প্রতিদিন বাবার অপেক্ষায় থাকি। আমি যখন সিঁড়িতে উঠি, এখন মনে হয় আমার স্বামী আমার সাথে সাথে। আমি এখনো অপেক্ষায় আছি যে আমার স্বামী আসবে। আমার ছোট 2টা বাচ্চা, ওর বাবা যখন নিখোঁজ হয় ওর তখন 2.5 বছর। আমার বাচ্চাটা যখন জিজ্ঞেস করে আম্মু বাবা কোথায়, আমি তো বলতে পারি না ওর বাবা কোথায়। বিগত 1 দশক ধরে 30 আগস্ট এলেই স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে প্রেস ক্লাবের পরিবেশ। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। আপনজনদের ফিরে পেতে এ কান্না কবে শেষ হবে
তাও জানা নেই স্বজনহারা এসব মানুষের। আমাদের কষ্টটা বুঝিও না, আমাদের কষ্টটা বুঝিও। খুব কঠিন কাজ না, খুব কঠিন কাজ না ওদের ফিরিয়ে দেওয়াটা সরকারের জন্য, খুব কঠিন না। ইচ্ছা করলে সরকার মনে ধরলেই পারে যে হ্যাঁ আমি ওদের ফিরিয়ে দেই, শুধুমাত্র ইচ্ছা। আন্তর্জাতিক গুম দিবসে মায়ের ডাক আয়োজিত আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, সভ্য সমাজে গুম চলতে পারে না, মেনেও নেওয়া যায় না। গুম হচ্ছে একটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধে কোনো তামাদি বলে কিছু নাই। আপনারা মরে যাবেন, আপনাদের সন্তানরা হলে ওই বিচার চাইতে পারবে। আপনি বলতে পারেন যারা গুম করেছে তারাও তো মরে যাবে, বিচার চেয়ে লাভ কি? তারা মরে যাবে, কিন্তু তারা যে দায়ী ছিল তাদের পরিবার পরিজন চিরদিন এই কলঙ্ক অন্তত বহন করবে। ধারাবাহিকভাবে সমন্বিতভাবে এই গুমের ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাটি শুধুমাত্র আমাদের ভৌগোলিক সীমার মধ্যেই হচ্ছে না, এখন আন্তঃরাষ্ট্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। গুমের ঘটনায় কারা দায়ী তা সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মনে করেন বক্তারা। আজকে এই জিনিসের অবসান প্রয়োজন। একটা কমিটি করে, তদন্ত কমিটি করে এটা পরিষ্কার করা হোক, জাতিকে তারা পরিষ্কারভাবে বলুক এই জাতীয় ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। তা না হলে আমরা মানুষ হই, আমরা কুকুর বিড়ালের অদম ব্যক্তি। এই রকম করে সমস্ত মানুষকে এক করেন, তারপরে একদিন সিদ্ধান্ত নেন আমরা প্রেস ক্লাব থেকে বের হব, রাস্তায় যাব, রাস্তায় বসে পড়ব, বলবো এই যে বসে আছি এই মানুষগুলোর খবর চাই, তাছাড়া এখান থেকে যাচ্ছি না। আলোচকরা বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটি গুম হওয়া 34 জনের তালিকা দিয়ে তাদের খোঁজ চেয়েছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে বিএনপি নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে বলেও মন্তব্য করেন। নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে, সেই ধরনের কর্মসূচিতে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করবে। জিয়াউর রহমানের লাশের ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, কফিন বহন করলেও তাতে জিয়ার লাশ ছিল তা কখনোই বলেননি এরশাদ, বরং হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম থেকে তার লাশ রাঙ্গুনিয়া নিয়ে পাহাড়ে কে নিয়েছিল তা জানতে চেয়েছেন। এ নিয়ে বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র শিক্ষকগণ যখন প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। জিয়াউর রহমানের লাশ প্রসঙ্গে জেনারেল আরশাদ লাশ কাঁধে বহন করেছেন বলে উত্তর দেন। এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। জেনারেল এরশাদ কফিন বহন করেছেন, কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে কিনা সেটা তো উনি কখনো বলেননি। দেশে করোনায় গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। একদিনে মারা গেছেন 94 জন, আগের দিন যা ছিল 89 জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,109 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 31,383 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 3,724 জন, যা আগের দিনের তুলনায় 224 জন কম। এ নিয়ে মোট শনাক্ত 14,97,261 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে 6,186 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনাক্তের হার 12.07, সুস্থতার হার 94.97% এবং মৃত্যুর হার 1.74। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 43 জন, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 27 জন। সর্বশেষ মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 45 জন এবং মহিলা 49 জন। এদিকে করোনার 18 মাসে সব হারিয়ে নিঃস্ব কিন্ডারগার্টেন স্কুলের প্রায় 8 লাখ শিক্ষক কর্মচারী। দুই বেলা দুমুঠো খেতে শিক্ষকতা পেশা বদলে কেউ হয়েছেন আলু বিক্রেতা, কেউ বা রং মিস্ত্রি। এই মানবেতর জীবনের শেষ কবে হবে তা জানা নেই কারো। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সহ আর্থিক প্রণোদনা ও সহজ শর্তে ঋণের দাবি তাদের। টমাস হাওলাদার পেশায় মগবাজারের পেয়ারাবাগের স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক। মহামারী করোনার কষাঘাতে 18 মাস ধরে বেকার। 5 সদস্যের পরিবারের পেটের দায়ে তাই গত এপ্রিলে শুরু করেছেন ভ্যানে করে আলু বিক্রির কাজ। কিন্ডারগার্টেন স্কুলের যারা
টিচারবৃন্দ রয়েছেন তারা অত্যন্ত মানবতর জীবনযাপন করছে। হয়তোবা আমি এই কাজ করছি, অন্য টিচাররা হয়তো অন্য কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যেন উনি আমাদের এই বিষয়গুলো চিন্তা করে আমাদের মানবিক বিষয়গুলো দেখে যেন আমরা অন্তত ঢাকায় থেকে স্কুল পরিচালনা করে সংসার বাঁচাতে পারি। একই অবস্থা দেশের আনাচে কানাচের কিন্ডারগার্টেন স্কুলগুলোর। মোহাম্মদপুরের অলিতে গলিতে গড়ে ওঠা নামকরা সব কিন্ডারগার্টেন বন্ধ হয়েছে এরই মধ্যে। 18 মাসের দেনার দায় শোধ করতে না পেরে সব গুটিয়ে চলে যেতেই বাধ্য হয়েছেন তারা। নামিদামি প্রতিষ্ঠানগুলোতেও এখন শুধুই ধুলো জমা বেঞ্চ আর শুনশান নীরবতা। একটা জিনিস বানাইতে অনেক কষ্ট, ভাঙতে সহজ। অনেক স্কুল উঠে গেছে। এই যে দেখেন আমরা বসায় বসায় 22 লাখ এত টাকা ভাড়া দিচ্ছি, কেন? স্কুল আমাদের ঠিকই থাকুক। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, গণপরিবহন মার্কেট সব খোলা অথচ দীর্ঘদিন ধরে বন্ধ দেশের প্রায় 40,000 কিন্ডারগার্টেন, যার কারণে অসহনীয় এখন তাদের জীবন। শিক্ষকরা কেউ আজকে পেশা পরিবর্তন করে সবজি বিক্রেতা হয়েছে, ফল বিক্রেতা হয়েছে, রিক্সা চালক হয়েছে, গোয়ালঘরের রাখাল হয়েছে। আজকে এই করোনা মহামারীতে আমার 14 জন শিক্ষক স্কুল প্রধান, 3 জন আত্মহত্যা এবং 11 জন স্ট্রোক করে মারা গিয়েছে। এটা এই জাতির জন্য লজ্জাজনক। বিগত দিনে সরকারের কাছে বারবার বলে আসছি যে আমাদের কিছু প্রণোদনা দেওয়া হোক, সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়া হোক, কিন্তু সরকার সেটাও আমাদেরকে দেয়নি। এখন যদি সরকার আমাদের কিছু প্রণোদনা দেয় এবং 1 সেপ্টেম্বর থেকে স্কুল আমাদের খুলে দিতে হবে। এত কিছুর পরও করোনা দূর হবে, কেটে যাবে দুঃসময়, এমন প্রত্যাশা তাদের। করোনার ভয়াবহ ছোবল থেকে রক্ষা পায়নি কোনো খাত। সবচেয়ে নাজুক পরিস্থিতিতে এই কিন্ডারগার্টেন স্কুলগুলো। ধুলো জমা এই ক্লাসরুমগুলো আবার মুখরিত হবে শিক্ষার্থীদের পদচারণায়। শিক্ষকরা ফিরবেন স্বস্তির জীবনে, এমনটাই প্রত্যাশা এই খাতের সাথে সংশ্লিষ্টদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 233 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে 213 জন। এই রোগে অগস্ট মাসের 30 দিনে মারা গেছেন 30 জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর নতুন ধরন ডেনভি3 এর কারণে 50% রোগী বুকে ও পেটে পানি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। দ্রুত প্ল্যাটেলেট কমে যাচ্ছে রোগীর শরীরে। বুলবুল হোসেন একটি ব্যাংকের নিরাপত্তা কর্মী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় ধরা পড়ে তার পেটে ও বুকে পানি জমেছে। প্লাটিলেট কমে দাঁড়িয়েছে 35,000-এ। তার আলট্রাসাউন্ড করেছিলাম, পরে দেখা গেছে যে বুকে আর পেটে পানি আসছে। এটা আলট্রাসাউন্ড পরে ধরা গেছে আর কি, কিন্তু আগে বোঝা যায়নি এটা। রাজধানীতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালে। বর্তমানে 179 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে, এর মধ্যে শিশু 40 জন। গড়ে প্রতিদিন 40 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। বেশিরভাগ রোগী প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হলেও অনেকের ইন্টারনাল ব্লিডিংও হচ্ছে। আমার প্লাটিলেট অনেক কম আসছে, তখন আমি ডাক্তার দেখাইছি, মেডিসিনের ডাক্তার, উনি কনফার্ম করছে যে আমার ডেঙ্গু হয়েছে। রক্ত পরীক্ষা করলাম 1,38,000, ওইখান থেকে কমে গেল 34,000। এইটা দেখে ডাক্তার বলতেছে বাসায় রাখলে রাত্রে খিচুড়ি উঠতে পারে। রাত্রে বমি হয়েছে, আজকে সকাল থেকে জ্বর কম আছে। এবছর ডেঙ্গুর নতুন ধরন ডেনভি3 এর কারণে আক্রান্তদের দ্রুত প্লাটিলেট কমে যাচ্ছে, যা আগে ধীরগতিতে নামতো। এ কারণে রোগীর মৃত্যু ঝুঁকিও বেড়ে যাচ্ছে। 100 জন ডেঙ্গু রোগীর মধ্যে কমপক্ষে 50 জন রোগী বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে আসতেছে। দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে অনেক রোগী খারাপ হয়ে যাচ্ছে, প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, ব্লিডিং নিয়ে আসতেছে, অথবা পেটে পানি নিয়ে আসতেছে, বুকে পানি নিয়ে আসতেছে। কেউ ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া স্যালাইন দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ চিকিৎসকদের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি এখনো বাড়ছে। দীর্ঘ হচ্ছে বন্যার্তদের দুর্ভোগ। বিভিন্ন জেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। অভ্যন্তরীণ নদ নদীর পানিও বেড়ে যাওয়ায় পানিবন্দী সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর উপজেলার লক্ষাধিক মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে মানবেতর দিন কাটছে তাদের। খাওয়া দাওয়ার তো প্রবলেম হয়েছেই, মনে করেন খাওয়া দাওয়া তো নাই খাওয়া চলে আর কি, কিন্তু মনে করেন রান্না বাড়ি পাক শাক করা খুব জুলুম, পোলাপান না খুব কষ্ট, দুঃখ, এরকম
বাস করতেছি। আচ্ছা সাল বল নিয়ে কামাই কাজ নাই, কি করবো? সেখানে চাই আছে এনে খাইতেছি, তাও পাইতেছি না। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। নদী তীরবর্তী 2 শতাধিক চর ও দ্বীপচর তলিয়ে গেছে। পানিবন্দী 50,000 মানুষ। জেলার প্রায় 14,000 হেক্টর জমির আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠলে আমার থাকা অসুবিধে, আবার আমি যে পরে যা থাকবো আপনার চালান পাতবো তাও উঠে নেই আমার। পানিতে আমার তো জীবন বাঁচে না, পানিটা নিয়ে দেন না কেমন হয়ে আছে। গাইবান্ধায় যমুনা ও ব্রহ্মপুত্রের পানিও বিপদসীমার উপরে। হুমকির মুখে ফুলছড়ি নীলকুঠি আশ্রয়ন প্রকল্প। ডুবে গেছে রাস্তাঘাট ও 2টি ব্রিজ সহ আশ্রয়ন প্রকল্পের চারপাশ। রাস্তাটা গোটালটা গেছে ভাঙ্গি যাওয়ার কারণে এখন নৌকা দিয়ে চলাচল করা হচ্ছে। কষ্ট নৌকা ভাড়া দিয়ে যাওয়া আসা করা লাগে, নৌকা ভাড়া 10 টাকা করে দেওয়া লাগে নৌকা ভাড়া। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বর ও ঝিনাই সহ অন্যান্য শাখা নদীর পানি বাড়ছেই। বিভিন্ন উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে দুর্গতরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। হিন্দু পুরাণ মতে প্রায় 5,500 বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। নানা আয়োজনে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তির ন্যায়নীতি, সত্য, সুন্দরকে গ্রাস করার চরম মুহূর্তে পৃথিবীতে আসেন শ্রীকৃষ্ণ। সেই অশুভ শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার মহাবতার তিনি। করোনা সংকটে এবছর শ্রীকৃষ্ণের জন্মদিনের সীমিত আয়োজন, নেই শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণ পূজা সহ অন্যান্য আচারবিধি পালন করা হয়। এবছর আমরা ভক্তদেরকে বলেছি তারা যেন এই শোভাযাত্রা না করে, বেদনা থাকবে অবশ্যই। আমি আবারও বলছি, জীবন আগে, তারপরে ধর্মকর্ম। মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে সকাল 8টায় গীতাযজ্ঞ হয়। যখনই আমাদের মধ্যে অকল্যাণ নেমে আসে, অমঙ্গল নেমে আসে, এই করোনা ভাইরাসের মতো এরকম আসুরিক শক্তির প্রকাশ ঘটে, তখনই আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন আবার এসে আমাদের এই ধরার ভারকে তিনি হরণ করেন। শ্রীকৃষ্ণের কাছে সমাজে অকৃত্রিম ভালোবাসা আর সম্প্রীতির আরাধনা ভক্তদের। সারা পৃথিবীর মানুষজন শান্তি লাভ করুক এবং এই করোনা থেকে মুক্তি পাক এবং দেশে দেশে হানাহানিদের সন্ত্রাসী কার্যক্রম এটাও মুক্ত হোক, এই প্রার্থনা আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করব। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাদের এই গীতা পাঠ দিয়ে আমরা সবার এই শান্তি কামনা করি। করোনা মহামারীর প্রকোপ থেকে খুব দ্রুত ভগবান আমাদেরকে রক্ষা করুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। প্রার্থনা, কীর্তন, গীতাযজ্ঞ সহ আয়োজনের কমতি ছিল না রাজধানীর অন্যান্য মন্দিরেও। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। প্রাণ ফিরে পেতে শুরু করেছে দখল, দূষণ আর বর্জ্যে মরতে বসা কর্ণফুলী নদী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 302 কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং এর কাজ চালু রাখায় পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে মহানগরীর 36টি খাল ও নালা দিয়ে প্রতিদিন 2200 টন বর্জ্য পড়া ঠেকানো না গেলে কর্ণফুলী এবং বন্দরের কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কর্ণফুলীর বহমান স্রোতধারায় জোয়ার ভাটার উপর নির্ভরশীল চট্টগ্রাম বন্দর। 1990 সালের পর আর ক্যাপিটাল ড্রেজিং না হওয়ায় পলি জমে নাব্য হারায় কর্ণফুলী। বন্দর চ্যানেলের নাব্য রক্ষায় 2011 সালে 230 কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ। কিন্তু কাজের মাঝপথে উধাও হয়ে যায় মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশন। প্রতিদিন মহানগরীর 36টি খাল ও নালা দিয়ে 2200 টন বর্জ্য পড়া থেমে থাকেনি। পলিথিন, বোতল, কাপড় সহ অন্যান্য পদার্থের 2 থেকে 7 মিটার কঠিন বর্জ্যের শক্ত স্তর জমে নদীর তলদেশে। তাই আবার ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। পার ডে 10,000 কিউবিক মাটি উত্তোলন করে। সেক্ষেত্রে আমাদের এই ড্রেজারটা দেখা গেছে এখানে আমরা এই প্রতিবন্ধকতাতে আমরা মাত্র 2000-3000 মাটি কাটতে পারতেছি। এর একটা প্রতিবন্ধকতাই হচ্ছে পলিথিন, গার্বেজ, ময়লা, ডুবোজাহাজ, গাছ। নানা প্রতিবন্ধকতার কারণে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজের গতি বাড়ানো যাচ্ছে না জানালেন ঠিকাদারের প্রতিনিধি।
3টা ড্রেজার আছে, 3টার মধ্যে 2টা ড্রেজার চলছে, একটা বসে আছে। এর কারণ হলো কাজের স্কোপ নাই, অর্থাৎ এই মাটিটা যেখানে ড্রেজিং করে ফেলবে ওই জায়গা লিমিটেড। যে বাকুলিয়া চরের আগে মাল ফেলতো ওখানে বন্ধ রাখছে। এদিকে বন্দর ব্যবহারকারীরা বলছেন, কর্ণফুলী নদীতে বর্জ্য পড়া বন্ধ না করলে কোনো সুফল আসবে না। ক্যাপিটাল ড্রেজিং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই পলিথিনের আবারও স্তর পড়ে যাবে। এই পলিথিন স্তরকে রোধ করতে গেলে আসলে বর্জ্য ব্যবস্থাপনার দিকে ব্যাপকভাবে জোর দিতে হবে, তা নাহলে কিন্তু কর্ণফুলীকে বাঁচানো সম্ভব না। নদীর তলদেশে প্লাস্টিক সহ নানা কঠিন বর্জ্যের শক্ত স্তর অপসারণে দরকার হয়েছে গ্রেবের। আমরা গ্র্যাব ড্রেজার দিয়ে ব্যবস্থা করেছি এবং সেটা আমাদেরকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, সেই দিয়ে আমরা এখন কাজ করছি এবং অনেক সফলতা অর্জন করতে পারছি। কিন্তু কথা হলো যেটা বন্ধ করতে হবে, এটার যে ইনটেকটা বন্ধ করতে হবে, যেটা আসছে সোর্সটা বন্ধ করতে হবে। সোর্স হলো আমাদের এই যে 18টা খাল। এই প্রকল্পের আওতায় সদরঘাট থেকে বাকুলিয়ার চর পর্যন্ত 4.5 কিলোমিটার এলাকার 51 লাখ ঘনমিটার পলি অপসারণ করা হবে। এরই মধ্যে 30 লাখ ঘনমিটার পলি অপসারিত হওয়ায় কিছুটা প্রাণ পেয়েছে কর্ণফুলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। নাগপুরের কিংসওয়ে হাসপাতালের SICUতে থাকা অবস্থায় সোমবার বেলা 11টার দিকে ভেন্টিলেটর খুলে দিয়ে পাইলট নওশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। গত শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে 124 জন যাত্রী নিয়ে BG002 ফ্লাইটটি ঢাকায় আসার পথে পাইলট নওশাদ অসুস্থ বোধ করলে বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। বিমানে হার্ট অ্যাটাকের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এক পর্যায়ে কোমায় চলে যান তিনি। সোমবার তার মৃত্যু হয়। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্র বা পৃষ্ঠপোষকদের সাথে তার দলের কোনো সম্পর্ক নেই, বরং মোশতাক সরকারের বিরোধিতা করেছে জাসদ। ঢাকা মহানগর জাসদ আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ইনু অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের অনেকে মোশতাক সরকারে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধু সরকারের এমপিরা কেউ মোশতাক সরকারের বিরুদ্ধে বক্তব্য দেননি। তিনি বলেন, জাসদ মোশতাক সরকারের সাথে যোগ দেয়নি, বরং নির্যাতিত দল ছিল। বঙ্গবন্ধুর রাজনীতির বিরোধী থাকলেও তাকে হত্যা করে পাকিস্তানি শাসন কায়েম করে হবে, এটার বিরোধিতা করেছে জাসদ। বঙ্গবন্ধু হত্যার রায় ও দলিলে কোথাও জাসদের কথা উল্লেখ নেই বলেও দাবি করেন হাসানুল হক ইনু। হত্যাকাণ্ড নিয়ে এলোপাতারি কথা না বলে তদন্ত কমিশন গঠন করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানায় জাসদ। আমি বলবো যে জেলখানার 4 জাতীয় নেতার হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, 3 নভেম্বর খালেদ মোশাররফের কূপ, 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান এবং জিয়ার বিশ্বাসঘাতকতা, জিয়ার আমলের সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে অসংখ্য অফিসার সৈনিকদের হত্যাকাণ্ড, এই সব হত্যাকাণ্ড প্রসঙ্গে দেশবাসীর সামনে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করে শ্বেতপত্র প্রকাশ করুন। অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও পূর্বাপার ঘটনাবলী নিয়ে এলোপাতাড়ি কথা না বলে সত্য উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করে শ্বেতপত্র প্রকাশ করুন। 1.5 বছর পর 1 সেপ্টেম্বর থেকে সুন্দরবনে ঢোকার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। করমজল সহ সুন্দরবনের সব স্পটেই যেতে পারবেন তারা। একই সঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ আহরণে পাস পারমিটও দেওয়া হবে। বিষয়গুলো নিশ্চিত করেছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা ডক্টর আবু নাসের মাহমুদ মহসিন। তিনি আরও জানিয়েছেন, সোমবার স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সভায় 1 সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে একটি লঞ্চে 75 জনের বেশি যাতায়াত করতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। 19 আগস্ট থেকে দেশের সব পর্যটন স্পট খুলে দেওয়া হলেও সুন্দরবন বন্ধ রয়েছে। বেহাল দশা সিলেট নগরী ও এর আশেপাশের উপজেলার সড়কগুলোর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, প্রায় ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, মালিকানা নিয়ে সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগের টানাটানির কারণেই দীর্ঘ হচ্ছে ভোগান্তি।
সিলেট নগরীর প্রধান প্রধান সড়কগুলোর মালিকানা সড়ক ও জনপথ বিভাগের। ফলে সিটি কর্পোরেশন কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিলে সড়ক বিভাগের অনুমতি ছাড়া কাজ করতে পারছে না। অপরদিকে ড্রেন কালভার্ট নির্মাণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় সড়ক সংস্কার কাজে নেই তেমন কোনো উদ্যোগ। বেহাল সিলেট নগরীর আম্বরখানা টিলাগাঁও সড়ক, জেল রোড শিবগঞ্জ সড়ক, শাহী ঈদগাহ নায়রপুল সড়ক সহ নগরীর বাইরে সিলেট গোয়াইনঘাট, সিলেট কানাইঘাট, সিলেট বিশ্বনাথ সহ বেশিরভাগ সড়ক প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রতিনিয়ত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, প্রতিনিয়ত বিশাল বড় বড় গর্ত যেখানে মানে পুকুরের মতো হয়ে গেছে। ওই জায়গায় এটা আমরা ওয়াল ভাঙি আমরা বানাইছি আমরা নিজে। কামাল বাজারের যে রাস্তা আছে এগুলো খুব বেশি ভাঙ্গা, দিলেও আওয়া যাওয়া খুব কষ্ট হয়। মেয়র সাহেব অনেক সময় কাজ আরম্ভ করেন, কাজ আরম্ভ করে এরপরে কাজের আর কোনো খবর টবর নেন কিনা তা জানি না। সিটি কর্পোরেশনের অভিযোগ, নগরীতে বড় কোনো উন্নয়ন প্রকল্প নিচ্ছে না সড়ক বিভাগ। রোডস এন্ড হাইওয়ে তাদের কোনো বড় বৃহৎ প্রকল্প রাস্তাঘাট মেরামত বা পূর্ণ সংস্কারের জন্য তারা নিচ্ছে না দীর্ঘদিন যাবত। মূলত এই কারণেই অনেক জায়গায় রাস্তাঘাট ভাঙ্গা বা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। কিন্তু আমরা সিটি কর্পোরেশন আমাদের প্রতিনিয়ত আমাদের সিটির নিয়ন্ত্রিত যে সমস্ত রাস্তাঘাট আমরা কাজ করে যাচ্ছি এবং সংস্কার বা মেরামত যেগুলো এগুলো আমরা নিয়মিত করে যাচ্ছি। নগরীর সড়কগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আম্বরখানা শাহী ঈদগাহ এই অংশটা এবং নায়রপুলের এই অংশটা এখানে আসলে আমাদের কাছ থেকে অনাপত্তি নিয়ে সিটি কর্পোরেশন অলরেডি কাজ করছে। পানির লাইন বা ড্রেনেজ এই কাজগুলি শেষ করার পরে চূড়ান্ত সারফেসিং বা ওভারলের কাজটা করবেন তারা আর কি। আর বাকি যে সড়কগুলি আছে আমাদের বৃষ্টিতে যখন কিছু ক্ষতি হচ্ছে আমরা সময় মতো টাইম টু টাইম এটা রিপেয়ার করতেছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সিলেটের সড়কগুলোর সংস্কার চান ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি মির্জা ফখরুলের, নইলে জনগণের আদালতে বিচারের হুঁশিয়ারি। দেশের স্থিতিশীলতা নষ্টে নানা অপতৎপরতা চালাচ্ছে বিএনপি, ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে, অভিযোগ ওবায়দুল কাদেরের। দেশে করোনায় আরও 94 মৃত্যু, 18 মাসে সব হারিয়ে নিঃস্ব বেসরকারি স্কুলের প্রায় 8 লাখ শিক্ষক, পেশা বদলে কেউ আলু বিক্রেতা, কেউ বা রং মিস্ত্রি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 233 রোগী, শুধু ঢাকায় 213 জন, 50% রোগী ভর্তি হচ্ছেন বুকে পেটে পানি নিয়ে। পানি বাড়ছে উত্তর ও মধ্যাঞ্চলের বেশিরভাগ নদ নদীর, নতুন নতুন এলাকা প্লাবিত, বিশুদ্ধ পানি আর খাবারের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে লাখো মানুষ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।